চিন্তাভগ্ন হলো ও ঘরে বাজতে থাকা টেলিফোনের শব্দে। অলোকেশ এক মনে সিগারেট টানতে ব্যস্ত, এমন ভাব যেন টেলিফোন বাজাতো দূরের কথা, ও ঘরে যে আদেও কোনো টেলিফোন আছে সেটাই ওর জানা নেই। অগত্যা, হ্যালো, হ্যাঁ বলছি, ধরুন একটু, আমি অলোকেশকে ডেকে দিচ্ছি। ফোনটা কান থেকে নামিয়ে অলোকেশ বলে ডেকেছি কি ডাকিনি, ভদ্রলোক ঘরে এসে প্রবেশ করলেন। এই ঘটনাটা এখন প্রায় নিত্যদিনের। অলোকেশের মক্কেলেরা ফোন করবে, অবশ্যই অলোকেশ ফোন ধরার কোনো উপচাকা করবে না এবং আমাকেই ধরতে হবে ফোনটা। পরে মক্কেলের ফোন শুনে যখনই ডাকতে যাব, দেখা যাবে সত্যান্বেষী মহাশয় ইতিমধ্যেই হাজির হয়ে গেছেন ফোন ধরতে। আমি তো ভেবেই পাই না, সেই আমার পিছু পিছু যখন আসবেই, তো প্রথমেই কেন ফোনটা ধরো না বাপু? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, কোনো চিন্তা নেই, আমরা ঠিক পৌঁছে যাব। সামন্তবাবুই দেখছেন কেসটা, তাই তো? হ্যাঁ, একদম একদম, কোনো চিন্তা নেই। আমি যেমন যেমন বললাম ঠিক ওগুলোই বলুন, তারপর বিকেলের দিকে তো আমরা যাচ্ছি। টেলিফোনটা রেখে দিল অলোকেশ। কি নতুন কোনো কেস? বক্সি সাহেবের মনে হচ্ছে কেসটা বেশ পছন্দই হয়েছে, বিকেলেই যাওয়ার কথা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে। না হে, সেরকম কিছু নয়, দিন কদিন সত্যর একটু অভাব বোধ করছি, তাই ভাবলাম একটু সত্য সন্ধানী নামা যাক। এই রে, বলা হয়নি, তোমরা কেউ কেউ লক্ষ্য করেছো নিশ্চয়ই ব্যাপারটা ইতিমধ্যেই। বৌঠান কদিনের জন্য বাপের বাড়ি গেছে, তাও এক সপ্তাহ তো হবেই, তাই তোমাদের সত্যান্বেষী মশাইয়ের সত্যাভাব দেখা দিচ্ছে। পারেও বটে অলোকেশ। হ্যাঁ, সেসব তো বুঝলাম না হয়, কিন্তু কেসটা আসলে কি? কোনো চুরি ডাকাতি না ওইসব খুনোখুনির ব্যাপার স্যাপার? ব্যাপার বলতে একটা খুন হয়েছে, আর স্যাপার বলতে আমার মক্কেল, অর্থাৎ আমার যাকে ডিফেন্ড করতে হবে, উনি হলেন খুনের প্রাইম সাসপেক্ট। বলো কি? কিন্তু অলোকেশ, তোমার মক্কেলের জন্য তুমি কি শেষে ওকালতি পরে উকিলগিরি শুরু করবে বলে ঠিক করলে? এখনো সেরকম কিছু করার ইচ্ছে তো নেই, তারপর দেখা যাক। ব্যাপারটা কি বলতো, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই বন্ধু, সবকিছুই কোনো না কোনোভাবে সম্ভবই। আমাদের আর বেশি দূর কথা এগোলো না। অলোকেশ ওর কাঁধ ব্যাগটা সঙ্গে করে কোথায় যেন বেরিয়ে গেল। আমি আর কেসটার ব্যাপারে জানার জন্য বেশি জোরাজুরি করলাম না। আজ বিকেলেই যখন যাওয়া হচ্ছে, এইটুকু ধৈর্য তো আমি ধরতেই পারি। অলোকেশের সাথে থাকার প্রাপ্তি হিসেবে ধৈর্যটা স্বাভাবিকের থেকে অন্তত বেশ কয়েকগুণ বেড়ে গেছে। বরঞ্চ হঠাৎ করে দেখে কেউ এ ভেবেও বসতে পারে যে ধৈর্যশীল ভাবটা আমার জিনগত বৈশিষ্ট্য। এই সবে দুপুরের খাওয়া সারা হলো। অলোকেশ বাড়ি ফিরেছে এই কিছুক্ষণ আগেই। এখনো কোথায় গিয়েছিল, কি জন্য গিয়েছিল, সেসব কিছুই জানা হয়নি ওর থেকে। জানি অলোকেশের সব কিছুতেই কিছু না কিছু একটা সাসপেন্স রেখে দেওয়াটা ওর এক রকমের শখ। তা সে কেসের বিষয়ে কিছু না বলুক, কি জন্য বেরিয়েছিল এটা তো বলাই যায়। আমি জিজ্ঞাসা করলাম, তা এখন বেরিয়েছিলে কোথায়? এই আজকের কেসটার সম্বন্ধেই কি কিছু? কিছু ছাড়ো, সম্পূর্ণ ব্যাপারটাই বেশ ইন্টারেস্টিং বন্ধু। কিসের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং বন্ধু? হ্যাঁ, বেরিয়েছিলাম একটু লালবাজারের দিকে। রাখালবাবুর সাথে দেখা করতে কি? সামন্তবাবুর সাথে। কেসটা উনি দেখছেন কিনা। ও, খুন তাহলে এই হ্যাঁ, স্বয়ং কলকাতাতেই হয়েছে খুনটা। নাও তৈরি হয়ে নাও বন্ধু, বেরোবার সময় হয়ে এসছে। আমি আর অলোকেশ এখন ট্যাক্সিতে চলেছি বড়বাজারের উদ্দেশ্যে। বড়বাজার থেকে মিনিট খানেক দূরেই অলোকেশের মক্কেলের বাড়ি। ঠিকানা ফোনেই বলে দেওয়া হয়েছিল, তাই আশা করি বাড়ি খুঁজতে কিছুমাত্র সমস্যা হবে না। ট্যাক্সির ভাড়া মিটিয়ে ডান হাতি গলিটা ধরে আমরা হাঁটা শুরু করলাম। হ্যাঁ অলোকেশ, তুমি দুপুরে কি ইন্টারেস্টিং কিসের একটা কথা বলছিলে না? তা সে কিসের ইন্টারেস্টিং ব্যাপার বলছিলে তখন? দু একটা জিনিস ছাড়া এই কেসের সবকিছুই বেশ ইন্টারেস্টিং সুজিত বাবু, কোনটা ছেড়ে কোনটা বলি বলো তো?
সবকিছু ছেড়ে দু একটা ব্যাপারেই বলো না হয় শুনি। চৌধুরী ভবনে পৌঁছে গেছি প্রায়, ওই যে দেখা যাচ্ছে ওটা। হ্যাঁ, তো তুমি নিজেই দেখে নিও সবটা, আমি কেসের কথা বলছিলাম, তুমি বুঝে যাবে এমনিতেই। না, বাইরে থেকে বাড়ি দেখে বেশ জমিদার গোছের অবস্থা সম্পন্ন পরিবারই মনে হলো এই চৌধুরীদের। প্রকাণ্ড সিংহদ্বার দিয়ে প্রবেশ করলাম আমরা, এবং ঢুকেই ভিড়মি খাওয়ার অবস্থা হলো আমার। এই অলোকেশ, আমরা ঠিক বাড়িতেই এলাম তো? তুমি নিশ্চিত তো এই চৌধুরী বাড়ির কথাই বলেছিল ফোনে? কিংবা এরকমটা হয়নি তো তোমাকে বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করেছিল আর তুমি ভুল করে মার্ডার মিস্ট্রি সলভের ডাক ভেবেছ? আমার এ প্রশ্ন মোটেই অবান্তর ছিল না। দেখে তো মনে হচ্ছে এটা কোনো অনুষ্ঠান বাড়িই হবে। চারিদিকে লোকে লোকারণ্য, কমসে কম 50-60-এর মতো লোককে তো বাড়ির উঠানেই এদিক ওদিক করতে দেখা যাচ্ছে। এদের কারোর মধ্যে কোনো শোকের ছাপ কিংবা কোনো কান্নার রোলও তো শোনা যাচ্ছে না বাড়ির ভিতর থেকে। হ্যাঁ, বিবাহ বাড়ি বটে। ওই দেখো, সামন্তবাবু মানে মানে চলে এসেছেন দেখছি ভোজ খেতে। চলো, ওনার সাথেই খেতে বসা যাক তাহলে। ভদ্রলোক বাড়ির অন্দরমহলে ঢুকতেই যাচ্ছিলেন, আমাদের দেখতে পেয়ে হাসি মুখ করে এগিয়ে এলেন এদিকে। এই যে এতক্ষণ তোমাদের কথাই ভাবছিলাম, হে এই সত্যান্বেষী দয়ের এখনো আগমন হচ্ছে না কেন? হ্যাঁ, অলোকেশ নিজেকে সত্যান্বেষী বলে থাকে বটে, কিন্তু সামন্তবাবু, এই সুজিত বন্দ্যোপাধ্যায় আবার কবে থেকে সত্যান্বেষী হয়ে গেল শুনি? আহা, যিনি সত্য অন্বেষণে আগ্রহী তিনিই তো সত্যান্বেষী বন্ধু। সত্যান্বেষী কোনো পেশা বা নেহাত কোনো শখ নয় সুজিত, এটা হলো মানুষের স্বাভাবিক একটা স্বভাব। তেমন হলে তো আমিও সত্যান্বেষী তালিকায় পড়ি হে। অবশ্যই, কেন নয়। তবে অলোকেশ, এবারে না তুমি বেশ একটা উটকো কেস ধরে ফেলেছ হে। আমি তো এখনো বুঝতেই পারছি না যে তুমি শেষে এই এক খুনিকে নির্দোষ প্রমাণ করতে চাইছো কেন? ভুল বললেন সামন্তবাবু, ভুল বললেন। ভুল বললাম? আমি আবার কি ভুল বললাম? ওই যে খুনিকে নির্দোষ প্রমাণ করতে চাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তো এতে ভুলের কি আছে? আচ্ছা, সবকিছু শোনার পরও তুমি বলছো যে ও নির্দোষ? সম্ভব, মালতী দেবীর নির্দোষ হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে, কিন্তু তা বলে আমি এখন উনি যে খুনি নন সেটা বলতে পারি কি? খুনি ও খুনি না, এর থেকে ওনাকে বরঞ্চ সাসপেক্ট বলাই শ্রেয় এই মুহূর্তে, কারণ এখনো কিছুই তো প্রমাণিত হয়নি সামন্তবাবু। তা অবশ্য ঠিক, কিন্তু চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। বাড়ির প্রায় সকলেরই হাবভাব দেখেই স্পষ্ট বোঝা গেল যে ওনারা কেউই আমাদের দেখে খুশি নন। চেহারায় বেশ একটা রুষ্ট রুষ্ট ভাব লক্ষ্য করা যাচ্ছে সকলেরই। সোমনাথ বাবু, অর্থাৎ যিনি ফোনটা করেছিলেন, উনি সম্পর্কে মালতী দেবীর ভাই। খুন হয়েছেন ওনার জামাইবাবু সুধাংশু চৌধুরী, আর সেই খুনের প্রাইম সাসপেক্ট হলেন মালতী দেবী। আর খুন যিনি হয়েছেন অর্থাৎ সুধাংশু চৌধুরী, মালতী দেবী ওনার সম্পর্কে হন স্ত্রী। হ্যাঁ, ছোট করে এটাই সম্পূর্ণ কেসটার মূল কথা সমূহ। আমাদের দেখে এগিয়ে এলেন সোমনাথ বাবু, মুখ শুকিয়ে একেবারে কাঠ। বয়সে আমাদের মতোই হবে, কি ওই একটু 19-20 হবে খুব জোর। নমস্কার অলোকেশ বাবু, সুজিত বাবু, কেমন আছেন? আপনাদের অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ আর কি। আসুন আসুন। মাত্রা অতিরিক্ত শুকনো গলায় কথাগুলো বলে উঠলেন সোমনাথ বাবু। আমরাও ভদ্রতা সূচকভাবে নমস্কার জানালাম। হ্যাঁ, ফোনটা আমি করেছিলাম। আমি মালতী দেবীর ভাই। হ্যাঁ হ্যাঁ, চলুন ওদিকটা গিয়ে বসা যাক। আমরা বৈঠকখানার মতো একটা জায়গায় এসে বসলাম। যদিও ফোনে শোনা কিছু কিছু, তাও আপনি ঘটনা একদম প্রথম থেকে বলা শুরু করুন, কেমন? একেবারে সূত্রপাত থেকে বলে যান। পূর্বে যদি কিছু বাদ থেকে থাকে সেটা হয়তো এখনো জানা হয়নি। কিভাবে হলো, কি না হলো, সবটাই। সন্দেহ কাকে হয় এগুলো জানা দরকার। সূত্রপাত বলতে এমন যে ঘটনা ঘটে যাবে কখনোই ভাবা যায়নি। সবই তো ঠিকই ছিল জানেন, কোত্থেকে যে। আচ্ছা, তার মানে বলছেন পূর্বে চিঠি পত্রে কিংবা অন্য কোনোভাবে কিছুমাত্র আভাস পাননি এসবের?
বাড়ির মধ্যে কোনো ঝগড়াঝাটি বা অশান্তি? কই, সেরকম তো কিছু মনে পড়ছে না। হ্যাঁ, এবার ছোটোখাটো ঝগড়াঝাটি তো হয়েই থাকে, এক পরিবারে এতজন মানুষ। কিন্তু তাহলে কেউ কি কাউকে খুন করে ফেলবে? মানে এতটা রাগারাগি বা ঝগড়াঝাটির কথা তো জানি না হয়েছিল বলে। বাড়ির মেজো ছেলেটাকে একটু কেমন যেন দেখলাম, প্রকাণ্ড ঝগড়ুটে ব্যক্তি মশাই। সকালে তো আমার সাথেই, আচ্ছা সে যাগে সে কথা। বলছি, ওর সাথে কোনো ঝামেলাঝাটি হয়েছিল সুধাংশুবাবুর এই কদিনের মধ্যে? না, বরং দেখতে গেলে ওনার সাথেই বেশি সুসম্পর্ক ছিল জামাইবাবুর, কাছের লোক ছিল একদমই। সামন্তবাবুকে একটু গুটিয়ে যেতে দেখলাম। ওনার ভাবা কথার একেবারে বিপরীত উত্তর পেয়ে উনি বেশ লজ্জিত, এটা বোঝা গেল। তবে বুঝলাম না এতে লজ্জিত হবার কি ছিল। এরকম ভুল ধারণা তো অনেক সময়ই হয়ে থাকে, প্রত্যেকেরই কোনো না কোনো সময়। জানতাম, আগেই জানতাম ব্যাপারটা। আমি তো শুধু ওই অলোকেশবাবুর মন রাখার জন্যই। সোমনাথ, তোমার হয়তো খারাপ লাগবে এই কথাটা, তবে তবে কি জানো তো, মালতী দেবী প্রকৃত খুনি। একমাত্র ওনার কাছেই এই অ্যালিবাই ছিল খুনের, আর সুযোগটাও ছিল খুন করার। অ্যালিবাই বলতে? কি বলছো? অলোকেশ বক্সি সবটা না জেনেই এই কেসটা নিয়ে নিয়েছে বুঝি? অলোকেশ জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকেই চেয়ে আছে দেখে সোমনাথবাবু প্রথমটাই একটু যেন হক চকিয়ে গেলেন। তারপর একটু সামলে নিয়ে বললেন, না, আসলে বলা হয়ে ওঠেনি আর কি। জামাইবাবু উইল করেছিলেন, সেই উইল অনুযায়ী ওনার সব কিছু বাড়ির সকলের মধ্যে ভাগ করে দেওয়ার কথাই নির্দেশ করা হয়েছিল। সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সমান ভাগে ভাগ করে সকলেই এক একটা অংশ পেত, উইল অনুসারে আর কি। হ্যাঁ, তো সেই হিসেবে তো শুধু মালতী দেবীই নয়, সকলেরই তো অ্যালিবাই আছে এই খুনের পিছনে। বলতে গেলে এটা তো অ্যালিবাই নয়। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। শুনলে না, সোমনাথবাবু পাস্ট টেন্সে কথা বললেন। সকলেই একটা অংশ ভাগ হিসেবে পেত। পেয়েছে কিংবা পাবে নয় সুজিত, পেত। অর্থাৎ সামনেই একটা বড় কিন্তু আছে, তাই না বন্ধু? দেখো না, সোমনাথবাবু এই বললেন বলে। উইলের শর্ত ছিল যে উইল তখনই কার্যকরী হবে যতক্ষণ না ওনার কিংবা ওনার স্ত্রী অর্থাৎ আমার দিদি মালতী দেবীর অপঘাতে মৃত্যু হচ্ছে, ততক্ষণ অবধি উইল কার্যকরী হবে না আর কি। আর স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অপঘাতে কারো মৃত্যু হলে অপরজন সমস্ত কিছুর অধিকারী হয়ে বসবে, বাড়ির অন্য কেউই এর ভাগ পাবে না। আর এক্ষেত্রে তোমার জামাইবাবু সুধাংশু চৌধুরী মারা যাওয়ায় জামাইবাবুর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালকিন হয়ে উঠেছেন মালতী দেবী, অর্থাৎ তোমার দিদি, তাই তো? অলোকেশের কথাটা প্রশ্নবাচক ছিল না, ও জানতো ও ঠিকই অনুমান করছে। আর অলোকেশের কথায় সোমনাথবাবু চুপ করে থাকায় আরও শতভাগ নিশ্চিত হওয়া গেল ব্যাপারটাই। কি বুঝছো অলোকেশ? এখনো কি মালতী দেবীকে নির্দোষী মনে হচ্ছে? বেশ একটা খোঁচা দিয়েই সামন্তবাবু কথাটা বলে উঠলেন। না, বরং আরও কিছু বেশি পরিমাণে নিশ্চিন্ত হয়ে গেলাম যে মালতী দেবী ছাড়াও অন্য কেউ খুনটা করতে পারে বলে। শেষে কি মতিভ্রম হলো তোমার অলোকেশ? আরে কি বলছো তুমি? কি বলছো না বলছো সেসবের কিছুই কি আদৌ বুঝতে পারছো তুমি? অলোকেশ মুখে কিছুই বলল না, শুধু ওর চিরপরিচিত ভঙ্গির মুচকি হাসিটা লক্ষ্য করা গেল ওর ঠোঁটের এক কোণায়। সত্যি কথা বলতে আমিও প্রথমটাই একটু অবাকই হয়েছিলাম বটে, কিন্তু আমার বিশ্বাস অলোকেশ নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে কথাটা। এমনি এমনি কিছু বলার মানুষ অলোকেশ অন্তত নয়। এই ব্যাপারটা নিতান্তই সোজা সামন্তবাবু, আপনি হয়তো অতটা খেয়াল করে দেখেননি, না হলে কি আর আপনার মতো একজন পুলিশ অফিসার এটা বুঝতে পারতো না? আসলে কি জানেন তো, সন্দেহের কেন্দ্রবিন্দুতে ওই একবার যে মালতী দেবী ওনার স্থান করে নিয়েছেন, আপনি তারপর থেকে আরও অন্য কোনো যে ইকুয়েশন থাকতে পারে ব্যাপারটায়, সেটা বুঝতেই চাননি। অলোকেশের কথা শুনে সামন্তবাবু বেশ একটু ভাবুক মতো হয়ে পড়লেন কিছুক্ষণের জন্য। তারপর বোকা বোকা স্বরে বললেন, এই কি ব্যাপারে খেয়াল করার কথা বলছো বলো তো তুমি অলোকেশ? আমি তো ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, সুধাংশুবাবু উইল করে গিয়েছিলেন তার সম্পত্তির যাতে পরিবারের সকলেই ভাগ পান,
শুধুমাত্র নিজের পরিবার অর্থাৎ স্ত্রীর কিংবা ওনার বাবা মার কাছে ওনার অবর্তমানে সমস্ত সম্পত্তি থেকে যায়, এটা উনি চাননি আর কি। হ্যাঁ, তো এটা আর নতুন কথা কি? এ থেকে তো স্ত্রীর প্রতি সুধাংশুবাবুর অনীহাটাই প্রকাশ পায়, তাই নয় কি? এবং এই কারণেই যে সুধাংশুবাবুকে খুন হয়ে যেতে হলো হঠাৎই। কিন্তু সামন্তমশাই, উইলের তো আরও বলা ছিল ওনার কিংবা ওনার স্ত্রীর অপঘাতে মৃত্যু হলে অপরজন সমস্ত সম্পত্তির অধিকারী হবে। কেন এরকমটা বলার কি দরকার ছিল উইলে? হঠাৎই খামোখা তো নিশ্চয়ই যুক্ত করা হয়নি লাইনটা, তাই না? শতভাগ না হলেও আমি প্রায় নিশ্চিত কিছু একটা ব্যাপার তো আছে। কি প্রমাণ করতে চাইছো বলো তো অলোকেশ? একটু ঝেড়ে কাশো তো ভাই। হয়তোবা বাড়ির কারো প্রতি সুধাংশুবাবুর সন্দেহ জন্মেছিল, না হলে ওদের স্বামী স্ত্রীর অপঘাতে মরার কথাটাই বা হঠাৎ কেন মাথায় আসতো, তাই না? সামন্তবাবু তুতলিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, ওনাকে থামিয়ে দিয়ে অলোকেশ ফের বলে উঠল, এবং সবচেয়ে বড় কথা, এর থেকে প্রমাণ হয় সুধাংশুবাবু যে ওনার স্ত্রী মালতী দেবীকে সন্দেহ করেননি ব্যাপারটা। উনি কখনোই নিজের স্ত্রীর হাতে খুন হওয়ার সম্ভাবনা দেখতে পাননি। যদি কারো কাছে খুন হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই থাকে, তাহলে নিজের মৃত্যুর পর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ওই সন্দেহকারীকেই কেনই বা দিয়ে যেতে যাবেন উইলে? আর ভবিষ্যতে যদি সুধাংশুবাবুর অপঘাতে মৃত্যু হতো কোনোভাবে, তাহলে স্ত্রী মালতী দেবীকেই বেছে নিয়েছিলেন উইলে সমস্ত সম্পত্তির অধিকারিণী হিসেবে। তার মানে তো নিশ্চয়ই যথেষ্ট বিশ্বাস ছিল ওনার নিজের স্ত্রীর ওপর। একদম সুজিত, একদম। আর এই সমস্ত ব্যাপারটা এসে কোথায় দাঁড়ালো তবে? একদম শুরুতে যেমন ধরো, মালতী দেবীর কাছে যেমন অ্যালিবাই ছিল খুনটা করার জন্য, তেমনি স্বয়ং উইলের কথা অনুযায়ী স্বর্গীয় সুধাংশু মল্লিকের নিজের স্ত্রী ব্যতীত অন্য কারো হাতে খুন হয়ে যাবার আশঙ্কার কারণে মালতী দেবীর মতোই বাড়ির অন্য সকলেও কি সন্দেহের পরিসীমার মধ্যে এলো না? হ্যাঁ, অ্যালিবাই আরো অন্য লোকের কাছেও থাকতে পারে, কিন্তু তার মানে তো এ নয় যে মালতী দেবী নির্দোষ। হ্যাঁ, একদম হতেই পারে প্রকৃত খুনি মালতী দেবী, কিন্তু ওটা তো প্রমাণ সাপেক্ষ। ওটা খোঁজার দায়িত্ব যে আমাদেরই সামন্তবাবু। আরেকটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, আমি কিন্তু কাউকে ডিফেন্ড করছি না এই কেসে। আমি মাত্র প্রকৃত যে খুনি তাকেই শনাক্ত করতে সাহায্য করব। খুনি ব্যতীত নির্দোষ কেউ যাতে অন্যায়ভাবে শাস্তি না পায়, শুধুমাত্র এই বিষয়টা কিন্তু আমি দেখব সোমনাথবাবু। শেষে যদি, মানে কথাই বলছি আর কি, কিছু মনে করবেন না, শেষে যদি দেখা যায় আপনার দিদি মালতী দেবী কিংবা আপনি প্রকৃতপক্ষে খুনি, আমি কিন্তু নির্দ্বিধায় আপনাদের সামন্তবাবুর হাতে তুলে দেব। পার্সোনাল কোনো উকিলের মতো কিন্তু এক ফোঁটাও ঢাকার চেষ্টা করব না। আপনি রাজি তো সোমনাথবাবু? এখনো ভেবে দেখুন, কেসটা কিন্তু দিচ্ছে না আমাকেই। না না, বিশ্বাস করুন, আমি তো খুন করিনি, মালতীও করেনি খুন। আমি শতভাগ নিশ্চিত এই ব্যাপারে। আর যদি এরকমটা হয়েও থাকে, ওই যদি খুনটা করে থাকে, তবে ওর প্রাপ্য শাস্তি আমি দাবি করব অলোকেশবাবু। আমি আর কিছু চাই না, আপনি শুধু জামাইবাবুর খুনিকে ধরিয়ে দিন, তাহলেই হবে। সবাই বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। পরিস্থিতিটা এতটাই অস্বস্তিকর হয়ে পড়েছিল যে কি বলবে প্রথমটাই কেউই ঠিক করতে পারল না, অলোকেশও না। কয়েক মুহূর্ত পর অলোকেশ আলোচ্য বিষয়বস্তুটা পরিবর্তন করতেই বোধহয় বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এসব না হয় হলো, এবার ওই খুন হবার ব্যাপারটা বলুন সম্পূর্ণটা। কি করে ঘটলো, ঘটনাটা কখন ঘটলো, সমস্তটাই খুলে বলুন আমাকে। হ্যাঁ, তখন আমি সবে তৈরি হয়েছি অফিস যাব বলে বেরোচ্ছি, তখনই দিদির ফোনটা পেলাম। শুনলাম জামাইবাবু। এরপর তৎক্ষণাৎ আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আচ্ছা, তুমি খুনটা হয়ে যাওয়ার পর এই বাড়িতে এসেছিলে তাহলে? হ্যাঁ, অবশ্যই খুন হয়ে যাবার পরেই এসেছি আমি, তবে কিছু বেশি দেরি হয়নি এসে পৌঁছতে। সোমনাথবাবু, খুনের ব্যাপারটা পরে শোনা যাবে। আপনি বরং বলুন, এই বাড়িতে এসে প্রথম আপনি কিরকম অবস্থা লক্ষ্য করলেন, মানে কার কেমন হাবভাব ছিল আর কি। আমার দিকে বাড়ির সকলে এমনভাবে চেয়েছিল যেন খুনটা স্বয়ং আমি করে গেছি। আমাকে দেখেও যদিও সকলে চুপ করে গিয়েছিলেন হঠাৎ করেই, কিন্তু আমি শুনেছিলাম বাড়ির সকলে দিদিকে দায়ী করছিলেন এই ঘটনার জন্য। সবাই মিলে গালমন্দ করছিল দিদিকে। ওদের ওদের সকলের ধারণা ছিল দিদি নাকি খুনটা করেছে সম্পত্তির জন্য। দিদির শাশুড়ি মা তো
আমার মুখের উপরই বলে ফেললেন কথাটা এক পর্যায়ে এসে। অলোকেশ উঠে পড়ল হুট করে, অর্থাৎ ওর আপাতত কথাবার্তা শেষ হয়েছে। সোমনাথ বাবুর কাছ থেকে যতটা জানার ছিল ততটা জানা ওর সম্পন্ন হয়েছে। আচ্ছা, মালতী দেবীর সাথে কথা বলা যায় এখন? আমি বহু চেষ্টা করেছি অলোকেশ, কিন্তু কিছুই প্রয়োজনীয় জানা যায়নি ওনার কাছ থেকে। যাই জিজ্ঞাসা করো না কেন, কেমন যেন ওই ভেবে ভেবে কেটে চেটে উত্তর দেয়। কথা শুনে মনে হচ্ছে কিছু যেন লুকানোর চেষ্টা করে চলেছে। হ্যাঁ, যদিও মালতী দেবী তো তোমার কাছে নির্দোষ, তোমার মক্কেল বলে কথা না। অলোকেশ দেখলাম সামন্তবাবুর টিপ্পনিতে এবার এক ফোঁটাও কর্ণপাত করল না। এমন ভাব দেখালো যেন আদেও ও শুনতে পায়নি ব্যাপারটা, যেন শোনার কিংবা কথাটার উত্তর করা ব্যাপারটার দরকারই নেই কোনোভাবে, আর হবে নাই বা কেন। অলোকেশ সেই কখন থেকে সকলকে প্রাণপণে বোঝাতে ব্যস্ত যে ও কারো পক্ষ নিয়ে এই কেসটাই কাজ করছে না, ও নিতান্তই নিরপেক্ষ এক্ষেত্রে। ওর উদ্দেশ্য কোনোভাবেই কাউকে বাঁচানো নয়, ওর উদ্দেশ্য দোষীকে শনাক্ত করা। সত্যান্বেষী কথার অর্থই যে সত্যের অন্বেষণ করা। আর এই ব্যাপারটাই সামন্তবাবু কেন জানি না বুঝতে বেশ নারাজ। যাই হোক, অলোকেশ এখন চলেছে মালতী দেবীর ঘরের দিকেই জিজ্ঞাসাবাদ করতে। সামনে চলেছে সোমনাথবাবু রাস্তা দেখিয়ে, আর ওনার পিছু পিছু অলোকেশ ও সামন্তবাবু। চলো দেখা যাক কি হয় তারপর, পিছু নেওয়া যাক। আমরা ঘোরানো সিঁড়ি বেয়ে উঠে পড়লাম উপরে দোতলায়। উপরের তলায় একেবারে কোণার ঘরটা হলো মালতী দেবীর থাকার ঘর। খুন হয়েছে ওই ঘরেতেই, এবং কিছু এভিডেন্স যাতে নষ্ট না হয়ে যায়, নিরাপত্তার কারণে ওই ঘরটা এখন তালাবন্ধ। মালতী দেবী আছেন ঠিক ওর পাশের ঘরটাতেই। ঢুকে দেখি ভদ্রমহিলা বিছানায় বসে জানালার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। মুখে কোনো ভাবাবেগ নেই। দিদি, দিদি, অলোকেশ বাবুরা এসেছেন। মালতী দেবী আমাদের দিকে পিছন করে বসেছিলেন, জানালার দিকে ফিরে। ওনার মুখ দেখা না গেলেও ভাবভঙ্গি দেখে সহজেই বোঝা গেল যে সোমনাথ বাবুর মুখে আমাদের আগমনের কথা শুনে উনি সাত তাড়াতাড়ি ওনার চোখের জলটা মুছে ফেললেন। তারপর মুখে একটা ম্লান হাসি নিয়ে ঘুরে বললেন, ও, চলে এসছেন আপনারা? নমস্কার। আপনি বোধহয় অলোকেশ বাবু, আর আপনি সুজিত বাবু। কিছুটা অবাক ভাবযুক্ত প্রশ্নের ভঙ্গিতে বলে উঠলেন ভদ্রমহিলা। আমি বললাম, হ্যাঁ, যথার্থই ধরেছেন। পরিচয় পর্ব সারার পর অলোকেশ বেশ একটু লজ্জিত হয়েই বলল, আচ্ছা, মাফ করবেন, এরকম একটা সময়ে আপনাকে আরো কিছুটা কষ্ট দেব। কিছু মনে করবেন না দয়া করে। না, মনে করার কি আছে? আপনি তো আপনার কাজই করছেন, আর আমরাই তো দেখেছি আপনাদের। বারণ করলাম সোমনাথটাকে, কিন্তু কে যে শোনে কার কথা। ঘটনাটা ঠিক কি ঘটেছিল বলুন তো, মানে কিভাবে হলো এই সমস্ত? অল্প সময় থেমে সূক্ষ্ম কণ্ঠে বলে উঠলেন মালতী দেবী। ওনার প্রত্যেক দিনেরই অভ্যাস, সকালে বিছানা ছেড়ে চাটা উনি বিছানাতেই খেতেন। তারপর প্রায় 1-2 ঘন্টা বসে বই পড়ার অভ্যাস ছিল। আরও কিছুক্ষণ থামলেন মালতী দেবী। দেখে বেশ বোঝা যাচ্ছিল ভদ্রমহিলা বেশ কষ্টেই বলছেন কথাগুলো। এমনিতেই যতই কঠিন দেখাতে চান না কেন, চোখের জলটাকে থামাতে পারছিলেন না কোনো মতেই। চোখের জল মুছে একটু সামলে নিয়ে আবারও বলতে শুরু করলেন, সকালে প্রতিদিনের মতোই চা দিয়ে গেলাম। তারপর এদিকের ঘর গৃহস্থলীর কাজে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যখন বেলা 10টা বেজে গেল, উনি আর বেরোলেন না। তখন কিছুটা খটকা লাগলো। সময়ের প্রতি খুব সচেতন ছিলেন উনি, একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় চলতেন সর্বদা। অন্যদিন এতক্ষণ তো কোর্টে যাবার জন্য তৈরি হতে শুরু করে দিতেন,
তারপর ওনার ঘরে ডাকতে গিয়ে দেখলাম উনি আর বলতে পারলেন না। আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে এ ঘর থেকে প্রস্থান করলেন মালতী দেবী। আচ্ছা সামন্তবাবু, চলুন তো ঘরটা দেখে আসা যাক। হ্যাঁ, মানে যদি অবশ্যই আপনার অনুমতি থাকে তবেই। না না না, এতে অনুমতির কি ব্যাপার আছে? চলো দেখে আসা যাক। তবে নতুন কিছু তথ্য পাবে বলে তো আমার মনে হয় না। চলো তাও যাই, দেখে আসবে চলো। ঘরের তালা খোলা হলো। একে একে আমরা প্রবেশ করলাম ঘরে। এ ঘরটাও ওই অনেকটা পাশের ঘরটার মতোই, খুব একটা বড় নয়, মাঝারি আকারের। ঘরের এক পাশটা সর্বত্র জুড়ে আছে প্রকাণ্ড একটা খাট। তারপর জানালার ঠিক সামনে একটা টেবিল চেয়ার পাতা, আর ওটার ঠিক পাশেই দেওয়াল বরাবর একটা প্রকাণ্ড বুকশেলফ। ঘরের সমস্ত জিনিসপত্রেই বেশ একটা অ্যান্টিক ছাপ। আর শুধু এ ঘরটা বললে ভুল হবে, সম্পূর্ণ বাড়িটাতেই ছড়িয়ে আছে এই অ্যান্টিক সুগন্ধটা। কিছুই এদিক ওদিক করা হয়নি এই ঘর থেকে, শুধুমাত্র ওই এভিডেন্সের নামে ওই চায়ের কাপটা থানায় চালান করা ছাড়া। অলোকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো ঘরটার সর্বত্রটা। যে জায়গাটায় দেখার কিছুই নেই, যেমন ধরো ফাঁকা দেওয়াল, মেঝের কার্পেট থেকে শুরু করে সমস্ত কিছুই বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এত সময় নিচ্ছিল আর যেরকম ভাবে সবকিছু নজর করছিল অলোকেশ, আমার তো মনে হচ্ছিল কড়ি বর্গার ঝুলগুলোকেও একবার ঢুঁ মেরে অলোকেশ ক্ষান্ত হবে না। না, যাই হোক, আধ ঘন্টা মতো সময় ধরে সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পর অলোকেশ মুখ খুলল। বুঝা গেল। আচ্ছা সামন্তবাবু, ওই বিষের কৌটোটা কি মেরামত হয়েছে বাড়ি থেকে? বলে অলোকেশ রিডিং টেবিলের চেয়ারটায় বসে পড়ে টেবিলের ছড়িয়ে রাখা বইপত্রে কি সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। না, খুনি কি আর অতটা বোকা অলোকেশ বাবু? বিষের কৌটোর হদিশ মাত্র নেই এই সম্পূর্ণ বাড়িতে। তা তুমি চাইলে খুঁজে দেখতেই পারো। শেষ কথাটা বেশ একটু তাচ্ছিল্যের সুরেই বললেন সামন্তবাবু। বুঝলাম অলোকেশের এই ঘরটা পুনরায় দেখতে চাওয়ার ব্যাপারটা ঠিকমতো হজম হয়নি ওনার। আর না না, আপনি তো দেখেছেনই, আর কি খুঁজে পাবো বলুন তো? যাকে ওসব ছাড়ুন। আচ্ছা, এই বই খাতাগুলো কিছু কি ওলট পালট করা হয়েছে আগে? আমরা আসার পর তো অবশ্যই না। এবার আগে কি? অলোকেশের মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, বেশ বেশ। আচ্ছা সামন্তবাবু, এই টেবিলের পূর্বে ছবি তোলা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এইখানে যে চার কাপড়ে রাখা ছিল, আরে ওটাতেই তো বিষ মেশানো হয়েছিল। তো কাপটা টেবিল থেকে তুলে নেওয়ার আগে ছবিটা তো তুলতেই হয় মশাই, একমাত্র এভিডেন্স বলে কথা। অলোকেশ এক ঝটকায় উঠে পড়ল চেয়ার থেকে। চলুন বৈঠকখানায় বসে যাক। সামন্তবাবু একটু রহস্য করেই বললেন, না, এতক্ষণ দেখে পেলে নতুন কিছু তত্ত্ব অলোকেশ? না না, সেরকম কিছু আর পেলাম কোথায় বলুন তো? আচ্ছা, এই ঘরটা এখন কিছুদিন এরকম বন্ধই থাকবে, তাই তো? না, তার আর প্রয়োজন কোথায়? আপনার জন্যই এতক্ষণ। দরকার নেই, সেটা বরং থাক। আপনি বরং এই ডায়েরিটা সঙ্গে নিয়ে নিন, পরে দরকার পড়বে এটার। বলে টেবিলে থাকা ডায়েরিটা তুলে বাড়িয়ে ধরলেন সামন্তবাবুর উদ্দেশ্যে। কি বলছো হে? এটা আবার কি ধরনের এভিডেন্স? আগেই দেখে রেখেছি, সাধারণ একটা ডায়েরি মাত্র এটা। সেই একঘেয়ে দিন যাপনের কথাবার্তা লেখা আছে এতে। প্রথমটায় আমিও তাই ভেবেছিলাম যে বাড়ির সম্পর্কে, বাড়ির লোকের সম্পর্কে কিছু নিশ্চয়ই জানা যাবে এটা থেকে। এই বাড়ির কার সাথে কেমন সম্পর্ক ছিল, ঝগড়াঝাটি ছিল কিনা, এইসব কিছু তথ্য হয়তো পাওয়া যাবে। কিন্তু অলোকেশ, পড়ে যা দেখলাম, কি জানো, ওর পুরোটাই শুধু কোর্টের গাল গল্পতে ভর্তি, জজগিরি সব কাহিনীতে ভর্তি। ওটা প্রয়োজনীয় কিছুই নেই। একজন জজের ডায়েরি এই প্রথম পড়লাম মশাই।
উনি বেঁচে নেই এখনো, এইরকম কথা বলার জন্য মাফ করো। হ্যাঁ, কি জানো তো, এই রকমও যে কেউ ডায়েরি লিখতে পারে সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। বাড়ির কথা ছাড়ো, কোর্টের ঘটনা ছাড়া বাড়তি কিছুই নেই এতে। শুধু এই কেসের গল্প, ওই কেসের গল্প, ওতেই পুরোটা ভর্তি। হ্যাঁ, তাও বটে, কিন্তু আমি বলি কি, রেখেই দিন না। বলা যায় না এটার মাধ্যমে কিছু অজানা জানা গেলেও যেতে পারে ভবিষ্যতে। সে বলছো যখন রেখে দিচ্ছি না হয়, কিন্তু কি পাওয়া যাবে তা আমার বেশ ভালোই জানা আছে। আমরা বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ। এই আশেপাশের কেস হলে এই এক সুবিধে, যাই হোক না কেন ঘুমটা বাড়িতে এসে দেওয়া যায় নির্বিঘ্নে। আমার মতো প্রত্যেকটা বাঙালির ক্ষেত্রেই এটা বেশ ভালোভাবেই প্রযোজ্য। আমরা সব কিছু ছাড়তে পারি, কিন্তু যে যার নিজের পরম আদরের বিছানা আর নিজ নিজ শৌচালয় ছাড়তে একদমই নারাজ। যাই হোক, কাজের কথাই আসা যাক। ওই অলোকেশের সুধাংশুবাবুর ডায়েরিটা রেখে দেবার কথাটা বলা হলে পরে অল্প কথাবার্তা বলে আমরা প্রস্থান করেছিলাম। সন্ধেও হয়ে আসছিল, তাই বাকি কাজ পরের দিনের জন্য বাকি রেখে আমরা ট্যাক্সি চড়ে রওনা দিলাম আমাদের এই হ্যারিসন রোডের বাড়ির উদ্দেশ্যে। এদিকে এখন সন্ধে হতে চলল, এখনো মহাশয়ের টিকির দেখা পর্যন্ত নেই। চৌধুরী বাড়ি থেকে ফিরে পুঁটিরামের হাতে চা খেয়ে সেই কোথায় যে বেরিয়েছে, কিছু বলে গেলে তো হয় যে হ্যাঁ আমি অমুক জায়গায় যাচ্ছি, কিন্তু সে কি আর ওই সত্যান্বেষীবাবুর স্বভাবে আছে? আরও আধ ঘন্টা মতো পর অলোকেশ বাড়ি ফিরল। চোখে মুখে প্রসন্নতার ছাপ বেশ স্পষ্ট। কি ব্যাপার, সত্যান্বেষীর মুখ এত উজ্জ্বল যে? সত্য অন্বেষণ তাহলে বেশ ভালোই এগোচ্ছে বলো? দেখো, ভালো কি খারাপ তা তো জানি না বন্ধু। হ্যাঁ, তবে এগোচ্ছে নিশ্চয়ই। তা গিয়েছিলে কোথায় এখন তাহলে? অলোকেশ ওর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে চেয়ারে আরাম করে বসে বলল, লালবাজার সামন্তবাবুর কাছে গিয়েছিলাম একটু। কেন বলো তো? এই তো বিকেলে দেখা হলো চৌধুরীদের বাড়িতে সামন্তবাবুর সাথে। কেসের বিষয়ে কোনো দরকার ছিল নাকি? আচ্ছা দাঁড়াও দেখাই। বলে অলোকেশ টেবিল থেকে টেনে নিল ওর ব্যাগটা, বার করে আনলো কতগুলো ছবি। এই নাও দেখো এগুলো। কি বলতো এগুলো? হ্যাঁ, এগুলো ছবি, একটা টেবিলের ছবি, বই খাতা ছড়িয়ে থাকা এক টেবিলের ছবি। এটা তো সুধাংশুবাবুর পড়ার টেবিলের ছবি। হ্যাঁ একদম। আর এই দেখো। দেখলাম অলোকেশ ওর ব্যাগ থেকে আরো একটা জিনিস বের করে আনলো, ডায়েরি, সুধাংশুবাবুর ডায়েরি। ব্যাপার কি বলতো অলোকেশ? তুমি প্রথমে এটাকে সামন্তবাবুকে থানায় নিয়ে যেতে বললে, আবার আবার এখন থানা থেকে নিয়ে এলে ডায়েরিটা। একেবারেই তো তখন নেওয়া যেত ওটা চৌধুরী বাড়ি থেকে। সামন্তবাবু ওটাকে তো কোনো এভিডেন্স বলে গণ্যই করছিলেন না, বললেই তো দিয়ে দিতেন নিশ্চয়ই। অলোকেশ মুখে কিছুই বলল না, শুধু ওর স্বভাব সিদ্ধ মুচকি হেসে ঢুকে গেল ও ঘরে। হ্যাঁ সেসব অনেক কথা পরে বলবো না হয় সময় করে। এটারই ভয়টা পাচ্ছিলাম এতক্ষণ, যে কখন ঘটবে ঘটনাটা। এতক্ষণ এই কেসটার ব্যাপারে কিছুই বুঝতে পারছিলাম না, তাই স্বভাবতই কেসটার সম্বন্ধে জানার জন্য অতটাও উত্তেজনা অনুভব করছিলাম না। কিন্তু এই যে অলোকেশ এই ছবি আর ডায়েরিটা দেখালো, যখন বুঝলাম যে ডায়েরিটাতেই কিছু ক্লু বা ওই ধরনের কিছু লুকিয়ে আছে এই কেসটার সম্বন্ধিত, যখনই মনে একটু কৌতূহল সৃষ্টি হলো, ব্যাস তখনই অলোকেশ ওর মুখ বন্ধ করে নিল। প্রত্যেকবার এরকম করে কি যে সুখ পায় ও কে জানে। সন্ধেই বাড়ি ফিরে সেই যে ঘরে ঢুকেছে অলোকেশ, এখনো পর্যন্ত ওকে ঘর থেকে বার হতে দেখা যায়নি। বাবু, খাবার বাড়ি তাহলে? রাত তো ভালোই হয়ে গেল। হ্যাঁ, তুমি তাই করো বুঝলে।
শুধু শুধু রাত করে আর কাজ নেই, আমি অলোকেশকে ডেকে নিচ্ছি। কিন্তু এ কি, আমি অলোকেশকে খুঁজতে ওর ঘরে গেলাম বটে, কিন্তু কোথায় অলোকেশ? ঘরে ওর চিহ্ন মাত্র নেই। কখন বেরিয়ে গেল ঘর থেকে, কোথায় বা গেল? এই সবই ভাবছিলাম, তখনই অলোকেশের গলা পাওয়া গেল। ছাদ থেকে বোধহয়। এখন এত রাতে ছাদে কি করছে হঠাৎ? ছাদে গিয়ে দেখি সত্যান্বেষী মশাই ছাদের এক প্রান্তে ভাবুক হয়ে বসে সিগারেট টানছেন। কি ব্যাপার বলো তো অলোকেশ, তুমি ঘর থেকে বেরিয়ে ছাদেই বা এলে কখন? আর আমি যে তোমাকে খুঁজতে তোমার ঘরে ঢুকেছি সে কথাই বা জানলে কি করে? জাদু টাদু কিছুর অভ্যেস করছো নাকি? হাতের কারসাজি ছাড়া জাদু বলে তো কিছু হতে পারে, আমি তা মানি না সুজিত। আর তুমি যে আমাকে খুঁজতে খুঁজতে ঘরে ঢুকেছ সেটা বোঝার জন্য ব্যাপারটা মোটেই দরকার পড়ে না। ওই দেখো। অলোকেশ হাত নির্দেশ করলো নিচে উঠানের দিকে। কিন্তু কি দেখাচ্ছে অলোকেশ? আর নির্দেশিত জায়গাটা তো একদমই ফাঁকা পড়ে আছে। দেখার মতো যে কিছু আছে তা তো বুঝছি না। আমি হাঁ করে আছি দেখে অলোকেশ উঠে এলো। ওর হাতের প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেললো নিচে উঠানের নির্দিষ্ট একটা জায়গায়। কিছু লক্ষ্য করছো? না, কিছুই তো প্রথমে লক্ষ্য করিনি। উঠানে একটা ছায়া মূর্তি, ওটা পুটি নামের। এখন অলোকেশের ঘরের দরজাটা খোলা আছে, আমি খুলে এসেছিলাম ওটা। তো ঘরে একটা অল্প উজ্জ্বল আলো জ্বলছে এবং ওই মৃদু আলোকে উপেক্ষা করে বারান্দার আলোটা দরজা দিয়ে প্রবেশ করে ঘরটার বাঁ পাশে জানালা দিয়ে উঠানে পড়ে চকচক করছে। এবং তাই যখনই কেউ দরজার সামনে এসে দাঁড়াচ্ছে ওটার ছায়াটা পড়ছে ঠিক উঠানে, ঠিক অলোকেশের নির্দেশিত জায়গাটাই। যেমন এখন পুঁটিরামের ছায়া দেখা যাচ্ছে, ঠিক ওভাবেই আমার ছায়া দেখে অলোকেশ নিশ্চয় বুঝেছিল যে আমি ওকে খুঁজতে ওর ঘরে প্রবেশ করেছি। কি এখন হয়তো ভাবছো যে এত সাধারণ ব্যাপারটা আগে কেন লক্ষ্য করিনি, তাই তো? ওটাই আমাদের সমস্যা, জানো তো সুজিত। আমাদের অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ব্যাপারকে অদেখা করে দেওয়ার ফলে বৃহৎ কিছু ব্যাপারও আমাদের চোখের দৃষ্টি পিছনে ঘটে যায়, এবং পরে তা যখন লক্ষ্য করি আমরা তখন নিজেকে একেবারে বোকা ভাবা ছাড়া অন্য কিছুই করতে পারি না। হ্যাঁ, ঘটনাটা তো সত্যই, কিন্তু মহাশয় আমি তো আর কোনো গ্রেটেস্ট সত্যান্বেষী টাইপের কিছু না তোমার মতো। আমার কাছে এই ধরনের ভুলগুলো করা তো স্বাভাবিকই, তাই নয় কি? হ্যাঁ অবশ্যই স্বাভাবিকই বটে, তবে এরকমটা যে শুধু তোমার সাথেই ঘটে বা তুমি শুধুমাত্র এই ধরনের ভুলগুলো করে থাকো এরকম ভাবার কারণ নেই। এই শিকারে আমরা সকলেই পড়ে থাকি মাঝে মাঝে। এ যেমন এই কেসটাতেই দেখো না। এই কেসেতে কি? দেখো সেরকম কিছু না, ডায়েরির ব্যাপারটাই ধরো না। সামন্তবাবু ওটাকে তাচ্ছিল্য করে গেলেন সর্বদা, এবং শেষে কিনা সব থেকে মস্ত বড় লিড ওটা থেকেই পাওয়া গেল। আচ্ছা এটাও ছেড়ে দাও, প্রথম থেকে মালতী দেবীকে দোষী সাব্যস্ত করায় এতটাই মেতে থাকলেন যে অন্য কোনো ব্যক্তিকে সন্দেহের তালিকাতে আনলেনই না, এবং এভাবেই প্রকৃত প্রমাণগুলোকেও অদেখা করে গেলেন। এবং এই কারণেই বোধহয় উনি দোষী সাব্যস্ত করার জন্য ব্যক্তি তো খুঁজে পেয়ে গেলেন, কিন্তু সাক্ষ্য প্রমাণের নামে কিছুই পেলেন না, কারোর বিরুদ্ধেই না। ব্যাপারটার সামন্তবাবুই যে একটা মস্ত বড় উদাহরণ, উনি কি একবার চেষ্টা করলে পারতেন না? ভাবো না বিষয়গুলো বুঝতে। উনি হয়তো এরকম কঠিন কেস আগে পাননি। আর দেখো আমিও যে কেসের সমস্ত ছোট ছোট বিষয়গুলোকে সবসময় নজর করে থাকি তেমনটাও নয়। সবকিছু জানা সত্ত্বেও আমারও ভুল হয়ে থাকে মাঝে মধ্যেই। এক কাজ করো অলোকেশ, একটু ধীর হয়ে যাও। এখনো যে আমি কেসটার কিছুই বুঝে উঠতে পারছি না। আমি এদিকে একটা মাথা বা মুন্ডু খুঁজতে ব্যস্ত, আর তুমি এমন হাব ভাব দেখাচ্ছ যেন কেসটা অলরেডি তোমার সলভ। অলোকেশ আমার কথার কোনো উত্তর দিল না, বরঞ্চ বেশ রহস্যের সুরে মুচকি হেসে উঠল যেন। আমার কেন যেন মনে হচ্ছে কেসটা তোমার অলরেডি সলভ হয়ে গেছে অলোকেশ। হ্যাঁ একরকম সলভই বলতে পারো, আহামরি কোনো জটিলতা ছিলই না কোনো কালই কেসটাতে। একটু ধরিয়ে দিলে তুমিও অনায়াসে এই কেসের সমাধান করতে পারবে। বুঝতেই পারছো এটা ফ্যান ফিকশন, শরদিন্দু বাবুর মতন কি আর
তৈরি করা সম্ভব? জেরে কাশো তো দেখি এবার। আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। বলছোটা কি? এই শরদিন্দু বাবুই বা কে? এই কেসের সাথে ওনার সম্বন্ধই বা কি? আর সব থেকে বড় কথা, এত সহজেই বা কেসটা সলভ হলো কি করে? আচ্ছা, শরদিন্দু বাবুকে ছাড়ো, অতটা এখন মাথায় ঢুকবে না তোমার। আর দেখো, আমার সাধ্যও নয় সেটা তোমাকে বোঝাবার, কিন্তু কেসের কথা যদি বলো, হ্যাঁ কিছুটা বুঝিয়ে বলতেই পারি। হ্যাঁ, তাই বলো বরঞ্চ। তোমার ওই কি সব ফ্যান ফিকশন মঙ্গল গ্রহ টহ নিয়ে জেনে আমার দরকার নেই। সেই ভালো। চলো খাবার টেবিলেই তাহলে কথাবার্তাটা সারা যাক। অনেকক্ষণ হলো পুটিরাম খাবার রেখে অপেক্ষা করছে আমাদের জন্য। চলো। বলে অলোকেশ সিঁড়ির দিকে পা বাড়ালো। এই দেখেছো, এতক্ষণ এটা সেটা নিয়ে বকতে বকতে অলোকেশকে খাবার জন্যই যে ডাকতে এসেছিলাম ব্যাপারটা ভুলে বসেছিলাম। ভাগ্য ভালো অলোকেশের মনে ছিল ওটা, তা না হলে আর কতক্ষণ যে কেস নিয়ে বকে চলতাম আমরা, আর কতক্ষণই বা পুটিরাম আমাদের খাবার বেড়ে অপেক্ষা করত কে জানে। তারপর শুরু করো তোমার কাহিনী অলোকেশ। ডায়রিয়ার ছবিগুলোর ব্যাপারটা কি সবটা বুঝিয়ে বলো প্রথম থেকে। কোনো হেয়ালি নয়, কোনো ধাঁধা নয়, একেবারে সহজ সরল ভাষায়। এই পুটিরামও যেন বুঝে যায় একবার শুনেই ব্যাপারটা, সেই রকম ভাবেই বলো। সুজিত, দেখো, যদি সবটা বলে দিই তাহলে শ্রোতারা কিন্তু কাল পর্যন্ত গল্পটা শুনবেই বা কেন? হ্যাঁ, তবে কিছুটা আন্দাজ দেওয়া যেতেই পারে ব্যাপারটায়। বেশ, কিছুটা আন্দাজি দিন না হয়। খেয়ে ওঠার পর দেখবে ডায়েরিটা। আচ্ছা, সহজ ভাষায় বলতে বললে না? দেখো, আমরা যখন লিখি কোনো কিছু, লেখাটা কিভাবে হয়? পাতায় কালি ভরা কলমে চাপে লেখা ফুটে ওঠে, তাই তো? তাহলে এখানে দুটো জিনিসের কারণে কিন্তু লেখাটা মূলত ফুটে ওঠে। এক হলো কালি, আর দ্বিতীয় হলো আমাদের কলম দ্বারা প্রদত্ত চাপ। এবার ধরো, আমি একটা কালি নেই এমন একটা কলম দিয়ে কিছু লিখছি একটা পাতায়, ঠিক আছে? ভালো করে বুঝবে, যেখানে কালির কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র চাপ দিয়ে যাচ্ছি আর কি। তো সেই অবস্থায় লেখা কি একদমই ফুটবে না? ভেবে হাসি পেল, রাগও হলো কিছুটা। এটা নাকি অলোকেশের সহজ ভাষায় কিছু বোঝানোর উদাহরণ। সত্যি পারেও বটে এই অলোকেশ। হ্যাঁ, ফুটবে না কেন? শুধু আলতো একটা রেখা পড়বে পাতায়, কিন্তু এভাবে কে লেখে শুনি? আর এটার সাথে এই ডায়েরি রহস্যেরই বা কি সংযোগ? সুধাংশুবাবু এইভাবেই কিছু গোপন তথ্য লিখে রেখে গেছেন নাকি এই ডায়েরিতে? শুধু সুধাংশুবাবুই নয়, আমরা প্রত্যেকেই কিন্তু এরকম লিখে থাকি প্রত্যেক নিয়ত। দেখো, সুধাংশুবাবু কিংবা তোমার কথা বলতে পারবো না, তবে আমি তো এরকমটা বাপের জন্মেও করে থাকিনি। কালি ছাড়া কেউ বা লিখে থাকে, আবার প্রতিনিয়ত। পুটিরাম, একটা কাজ করো তো, আমার ওই কাঁধ ব্যাগটা থেকে আমার নোটবুক আর কলমটা বের করে আনো। হ্যাঁ, এই টেবিলে রাখো। আর তোমাকে স্বাক্ষর করা শেখানো হয়েছিল, মনে আছে তো? তো নোটবুকের শেষ পাতাটার আগের পাতাটা খুলে ওটায় একটা সই করে ফেলো তো দেখি। এরূপ নির্দেশে পুটিরাম স্বভাবতই বেশ হতভম্ব। আমিও বেশ অবাক হলাম, এসবের মানে কি? যাই হোক, পুটিরাম যা হোক করে কাঁপিয়ে কাঁপিয়ে লিখল ওর নামটা। এরপর অলোকেশ নোটবুকটার পাতা উল্টে সামনের পাতায় লেখার ফলে সৃষ্ট ওর পিছনের পাতার অস্পষ্ট রেখাটার দিকে নির্দেশ করে বলল, হ্যাঁ, এই কথাটাই বোঝাতে চাইছিলাম এতক্ষণ। হ্যাঁ, বুঝেছি তুমি কি বলতে চাইছো। অলোকেশ, তুমি বলতে চাইছো ওই সুধাংশুবাবুর ডায়েরিটা থেকে ওনার লেখা শেষ পাতাটা কেটে নেওয়া হয়েছে, আর ওই পাতায় লেখার অস্পষ্ট ছাপটা ওর পিছনের পাতায় রয়ে গেছে, কি তাই তো? তা না হলে লেখার ছাপের প্রসঙ্গ কেনই বা তুমি তুলতে? আসল লেখাটা যদি থাকতোই তাহলে পিছনের অস্পষ্ট লেখার ছাপ কেনই বা দেখতে হতো? একদম বন্ধু, একদম। ওবেলা ডায়েরিটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখি ডায়েরির প্রথম দিকের একটা পাতা বেশ নড়বড় করছে, কিন্তু এদিকে ডায়েরির সেলাই বেশ শক্তই আছে। তাই জন্য একটু টান মারতেই দেখি খুলে আসছে পাতাটা, অর্থাৎ ডায়েরির বিপরীত দিকের পাতাটা নিশ্চয়ই কাটা হয়েছে।
তারপর পাতা উল্টিয়ে দেখে বুঝলাম আমার সন্দেহটা সঠিক। সদ্য লেখা একটা পাতা কেটে নেওয়া হয়েছে ডায়েরি থেকে। আর তারপরই না, এরপর আর কষ্ট করে মুখ খোলেনি অলোকেশ। পরবর্তীটা পরের দিনের জন্য রেখে দিয়েছিল যত্ন করে। আর আমিও অতটা জোরাজুরি করিনি। আর একটা তো দিন, কাল তো সবটাই জানা যাবে। অগত্যা উত্তেজনা সংবরণ করে সবুর করে যেতে হয়েছিল আস্ত একটা রাত। পরের দিন সকাল। প্রতিদিনের মতোই আজও অলোকেশ আমার বিছানা ছাড়ার বহু আগেই উঠে পড়েছে ঘুম থেকে। আমি যখন শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে পরম আরামদায়ক বিছানা ছাড়ার প্রয়াস করে যাচ্ছি, ওদিকে অলোকেশ এখন আরাম কেদারায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছে। আমাকে উঠতে দেখে অলোকেশ অল্প হেসে বলে উঠল, সুপ্রভাত বন্ধু, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। তা চৌধুরী বাড়ি কখন যাওয়া হচ্ছে? সত্য অন্বেষণ তো শেষ হলো, এবার যে সত্য প্রকাশের সময় হয়ে এলো সত্যান্বেষী বাবু। দুপুর ছুঁই ছুঁই করছে। আমরা ইতিমধ্যেই চৌধুরী বাড়িতে উপস্থিত হয়েছি। আমি আর অলোকেশ চলে এলেও সামন্তবাবু কি একটা কাজে ফেঁসে যাওয়ায় উনি এখনো পৌঁছে উঠতে পারেননি। আর সেই জন্যই অপেক্ষা করতে হচ্ছে অলোকেশকে। সামন্তবাবু এলে তবেই সমস্ত সত্য সকলের সামনে প্রকাশ করবে অলোকেশ। এদিকে আমার আর তর সইছে না, কিছুতেই ধৈর্য ধরতে পারছি না আমি। এর মধ্যে অন্তত 4-5 বার তো হবেই। অলোকেশকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেও কিছুই উদ্ধার করতে পারিনি। আর এখন খেয়াল হলো, কাল অলোকেশ নিজেই ডায়েরিটা দেখতে বলেছিল। কোনো অজ্ঞাত কারণে আমি সে কথা ভুলে বসেছিলাম কাল। এখন ব্যাপারটা খেয়াল হলে পর ডায়েরিটা দেখতে চাওয়াতেও কোনো ফল হয়নি। ভেবেছিলাম ডায়েরির লেখাটা পড়তে পারলে যদি কিছু জানা যেত, কিন্তু তা আর হচ্ছে কই। কি আর করা যাবে, শেষমেশ হাল ছেড়ে দিয়ে সামন্ত মশাইয়েরই পথ চেয়ে চাতক পাখির ন্যায় বসে আছি অগত্যা। আরও আধ ঘন্টা মতো সময় পর সামন্তবাবুর দেখা পাওয়া গেল। উনি যখন এসে পৌঁছালেন, আমরা অর্থাৎ আমি, অলোকেশ, মালতী দেবী, সোমনাথ বাবু, সুধাংশু বাবুর 2 ভাই, ভাতুষপুত্র সহ বাড়ির প্রায় সকলেই বসেছিলাম বৈঠকখানায়। মাফ করবে অলোকেশ, একটা কাজে এমনভাবে ফেঁসে গিয়েছিলাম যে শত চেষ্টা করেও এর আগে আর পৌঁছাতে পারলাম না। সামন্তবাবু হাসি মুখে কথাটা বলে অলোকেশের ঠিক পাশে এসে বসলেন। আচ্ছা, ধরুন যদি সঠিক সময় চলেই আসতেন কোনোভাবে, তাহলে হয়তো এই কেসের সমাপ্তি কিছুটা আগে হতে পারত। কিন্তু সামন্তবাবু এরকমটা করলে আপনি যে আপনার পদকে অসম্মান করে ফেলতেন। এবার সামন্তবাবুকে ভ্রু কুঁচকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকতে দেখা গেল এবং তারপর অলোকেশের করা রহস্যটা বুঝতে পেরে হো হো করে হেসে উঠলেন। হ্যাঁ, তা যা বলেছ। নির্দিষ্ট সময় আসা যাওয়া কি আর পুলিশদের মানায় হে? ভালো কথা, আমাকে এক্ষুনি থানায় ফিরতে হবে। শুধু আমাকে নয়, সম্ভবত তোমাকেও যেতে হবে আমার সাথে। অন্য একটা কেসের ব্যাপারে দরকার আছে। তো এই কেসের ব্যাপারটা একটু মিটিয়ে নেওয়া যাক তাড়াতাড়ি। কেসটা তো মিটেই গেছে সামন্তবাবু। না না, এর থেকে বরং ভালো হবে কেসটা আপনি তো সলভ করে ফেলেছিলেন। শুধু আর কেনই বা রহস্য করছো আমার সাথে অলোকেশ? ভুল তো দেখো মানুষের হয়েই থাকে। আগে আমি জেদের বশবর্তী হয়ে বুঝতেই চাইছিলাম না ব্যাপারটা, কিন্তু হ্যাঁ, এখন সম্পূর্ণ ব্যাপারটাই একদম পরিষ্কার, একদম পানীয় জলের মতো পরিষ্কার হে। বলে ভদ্রলোক নিজের করা মস্করাতেই বেশ গলা ফাটিয়ে হেসে উঠলেন। আমি তো একবার বলবো ভাবলাম অলোকেশকে যে, দেখো তুমি আর মজা মস্করা করো না বাবু, তোমার দেখা দেখি সামন্তবাবু যদি একবার শুরু করে দেন একেবারে টেকা মুশকিল হয়ে যাবে যে। কিন্তু খুব কষ্টে সংবরণ করলাম এ থেকে। এই রে, এরকমটা হলে যে সমস্তটাই ভণ্ডুল হয়ে যাবে সামন্তবাবু। আমার অনুরোধ, আপনি এমনটা মোটেই করবেন না। আর দোষটা যদিও আমারই,
আপনি ছিলেন সঠিক রাস্তাতেই, আমি আপনাকে বড্ড খারাপভাবে ইনফ্লুয়েন্স করে পথচ্যুত করে ফেলেছি। না, মুখ দেখে তো মনে হচ্ছে না কেউ অলোকেশের একটা কথার অর্থ বুঝেছে বলে। এখন আমরা সকলেই বেশ হতভম্ব আর বেশ খানিকটা অবাকও। সামন্তবাবু তো বলেই ফেললেন শেষে। একটু ভালো করে সবটা সাজিয়ে বলো তো অলোকেশ। তোমার বলার কিছুই যে বোধগম্য হচ্ছে না আমার। প্রায় সমস্তটাই এই মস্তকের উপর দিয়ে যেন যাওয়া আসা করছে। আপনি প্রথম থেকেই সঠিক ছিলেন সামন্তবাবু। হ্যাঁ, তা কি ব্যাপারে? খুনের ব্যাপারে, খুনির ব্যাপারে, দুটোই। ঘরের সকলেই চমকিত। কি হলো ব্যাপারটা? অন্যের কথা কি বলবো, আমি বা কম কি অবাক হয়েছি। মালতী দেবী খুনি, কিন্তু কিন্তু কিভাবে? বাড়ির মধ্যে সোমনাথ বাবু, মালতী দেবী ব্যতীত সকলের মুখেই যেন বেশ একটা প্রসন্ন প্রসন্ন ভাব লক্ষ্য করলাম। এ আপনি কি বলছেন অলোকেশ বাবু? আমার সাথে প্রথমেই যে কথা হয়ে গেছিল এই ব্যাপারে, আগেই বলেছিলাম যে আমি শুধুমাত্র সত্যিটাই উদ্ঘাটন করব সোমনাথবাবু। এবার যদি সত্যটা সত্যি অপ্রিয় হয়েই থাকে, আমি আর কতটাই কি করতে পারি বলুন তো। মালতী দেবী সহ ঘরের আর কারোর মুখেই কোনো কথা নেই, সকলেই বেশ চুপচাপ। শুধুমাত্র সোমনাথ বাবুর চোখ চেয়ে আছে এক দৃষ্টে ওনার দিদির দিকে। সে চাহনিতে মিশে আছে হাজার হাজার উত্তরহীন প্রশ্ন। কেটে গেছে অনেকক্ষণ। এই কিছুক্ষণ হবে আমরা বাড়ি ফিরেছি। অলোকেশ বাড়ি এসেই বেরিয়ে গেছে আবারও লালবাজারের উদ্দেশ্যে। সামন্তবাবু বলছিলেন না যে কি একটা নতুন কেসে ওই অলোকেশের দরকার হয়ে পড়েছে? হ্যাঁ, ওটার জন্যই যাওয়া। যাক, ওসব ছেড়ে এই কেসটার সমাপ্তি ঘটানো যাক। শেষটা যে বলাই হয়নি তোমাদের, বলি ব্যাপারটা। তবে অলোকেশের মতো জটিলভাবে নয়, একদম সহজ সরলভাবেই বলা যাক ব্যাপারটা প্রথম থেকে। অলোকেশ কাল চৌধুরী বাড়িতেই লক্ষ্য করেছিল ওই ডায়েরির পাতা ছেঁড়ার ব্যাপারটা, কিন্তু একদম অস্পষ্ট হওয়ায় লক্ষ্য হয়নি ওই ছেঁড়া পাতার পিছনে পড়া লেখার আলতো ছাপটা। পরবর্তীতে সন্দেহ হলে আবারও থানায় গিয়ে ওর নজরে আসে ব্যাপারটা। মালতী দেবীর চায়ের সাথে বিষ দেবার ঘটনাটা বুঝতে পেরে গিয়েছিলেন সুধাংশুবাবু, এবং মৃত্যুকালে শেষ স্বীকারোক্তি হিসেবে লিখে গিয়েছিলেন সমস্তটাই ওই ডায়েরির পাতায়। পরে স্বামীর মৃত্যু ঘটলে মালতী দেবী স্বয়ং গিয়ে স্বীকারোক্তির পাতাটা ছিঁড়ে নেন প্রমাণ লোপাটের উদ্দেশ্যে, এবং টেবিলে কয়েকটা বই পড়ার ভঙ্গিতে খুলে রেখে ডায়েরিটা সরিয়ে রেখে দেন পাশে। আমার তো তখনই সন্দেহ হয়েছিল সুজিত, যখনই দেখলাম বিজ্ঞান আর লয়ের বই পাশাপাশি খোলা। কিরকম সব কার হতে পারে? একসাথে জীববিজ্ঞান আর এদিকে রাজ্য রাজনীতি, আইন কানুনের চর্চা কে করে থাকে ভাই? আর সোমনাথের কথা অনুযায়ী, মালতী দেবীরও কথা অনুযায়ী, বাড়ির কেউই নাকি কোনো কিছুতে হাত দিতে পারেনি ও ঘরের। স্বয়ং ওনারাই পাহারায় ছিলেন। তো বুঝতেই পারছো সুজিত, এরপর তো ব্যাপারটা সহজই বেশ, তাই না? বাকিটা বেশ সংক্ষিপ্ত। শেষে উদ্ধার করা হয়েছিল ওই সুধাংশুবাবুর সর্বশেষ স্বীকারোক্তি। মালতী দেবীও মেনে নিয়েছিলেন নিজের অপরাধ। শুধুমাত্র সম্পত্তির লোভে, অর্থের লোভে মানুষ যে কতটা নিচে নামতে পারে তা দেখে মাঝে মধ্যে অবাক হতে হয় বই কি। আর যাই হোক, সুধাংশুবাবু ছিলেন জজ মানুষ বললে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়াতেই উনি যে বেশ সিদ্ধহস্ত। সুধাংশুবাবু মৃত্যুর আগে লিখে গিয়েছিলেন ওনার স্ত্রী অর্থাৎ মালতী দেবী ব্যতীত সকলকে ওনার সম্পত্তি দিয়ে যাবার ঘোষণা। উনি ওনার শেষ বিচার কার্যটা বেশ ভালো মতোই গুছিয়ে সেরে গিয়েছিলেন। আইনতভাবে এই উইল মান্য হবে কিনা যদিও সে বিষয়ে প্রশ্ন ওঠে, কিন্তু সামন্তবাবু আশ্বাস দিয়েছিলেন, কোনো চিন্তা নেই, আমি যতটা করা যায় ততটাই করব। তবে কোনোভাবেই খুন করা সত্ত্বেও কেউ এই সম্পত্তি পেতে পারবে না। আর প্রাপ্য লোককে
কিছুতেই এই সম্পত্তি থেকে বঞ্চিতও হতে দেব না। একজন সৎ পুলিশ অফিসার হয়ে কথা দিয়ে গেলাম, এই ঠাকুরের সামনেই, এই চৌধুরী বাড়িতে। এরপর অলোকেশকে প্রমাণ জোগাড়ের জন্য বারবার ধন্যবাদের মাধ্যমে সমাপ্ত হয়ে গিয়েছিল এই কেস।